আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের সপ্তম অধ্যায়ের ৯৬ এবং ৯৭ পৃষ্ঠায় তোমাদের অনুশীলন থেকে। তোমরা তোমাদের অনুশীলনে চলে আসতে দেখতে পারবে তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এই ক্লাসে আমরা সবগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো, ১ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি? উত্তরটি হবে ঘ নাম্বার বাংলাদেশ। এরপর ২ এবং ৩ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, রাষ্ট্রের ক ও খ দুইটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠানে আইনগত বিষয়ে কোনো বিরোধ দেখা দিলে বিষয়টি নিষ্পত্তির জন্য তারা গ প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়। এখান থেকে ২ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, গ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সঠিক তথ্য হলো নিচের কোনটি? উত্তরটি হবে খ নাম্বার ২ ও ৩, অর্থাৎ ক্ষমা প্রদর্শনকারী এবং মৌলিক অধিকার সংরক্ষণকারী। এবার ৩ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, ক ও খ প্রতিষ্ঠানের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করে যে প্রতিষ্ঠান তার প্রধানকে? উত্তরটি হবে ক নাম্বার স্পিকার। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, ১ নং সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, বর্তমানে আমাদের দেশে কয়টি পৌরসভা আছে? উত্তর, বর্তমানে আমাদের দেশে ৩৩১টি পৌরসভা আছে। খ নম্বরে বলা হচ্ছে, স্থানীয় প্রশাসন ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর, স্থানীয় প্রশাসন বলতে সাধারণত স্থানীয় পর্যায়ের তথা বিভাগ, জেলা এবং উপজেলা শাসন ব্যবস্থাকে বোঝায়। প্রশাসনের সুবিধার্থে স্থানীয় প্রশাসন ব্যবস্থার সৃষ্টি। এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্নস্তর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায় ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নই এর মুখ্য উদ্দেশ্য। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি একটু পড়ে ফেলি, তাহলে উত্তরগুলি করতে খুবই সহজ হবে। দেখো, বলা হচ্ছে উদ্দীপকে, জনাব ক জনগণের নির্বাচিত প্রতিনিধি। তিনি ছাড়া আরও ১২ জন নির্বাচিত প্রতিনিধি তার সহকর্মী। তারা জনগণের কল্যাণে অনেক কাজ করে থাকেন। এখান থেকেই গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, আমাদের দেশে জনাব ক এর অবস্থান বর্ণনা করো। উত্তর, আমাদের দেশে জনাব ক এর অবস্থান হলো স্থানীয় প্রশাসন কাঠামোর ৩য় স্তরে, অর্থাৎ জনাব ক একজন জেলা প্রশাসক। বাংলাদেশের স্থানীয় প্রশাসনের বিভাগের পরেই জেলার অবস্থান। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি। তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। উদ্দীপকে জনাব ক এর কার্যাবলীর সাথে জেলা প্রশাসকের কার্যাবলীর সাদৃশ্য বিদ্যমান থাকায় তাকে আমরা জেলা প্রশাসক হিসাবে অভিহিত করতে পারি। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরেই তার অবস্থান। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক পরিচালনার জন্য তাকে বহুবিধ কার্য সম্পাদন করতে হয়। অতএব নিঃসন্দেহে বলা যায় জনাব ক আমাদের দেশের একজন জেলা প্রশাসক। এরপর ঘ নম্বরে বলা হচ্ছে, উদ্দীপকে জনাব ক এর যে ধরনের কাজের প্রতিফলন ঘটেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তো উত্তরটি আমরা একটু দেখি চলো। উদ্দীপকে জনাব ক একজন জেলা প্রশাসক হিসেবে বহুবিধ কার্যাবলী সম্পাদন করে থাকেন। একজন জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের নিকট দায়বদ্ধ থাকে। জেলা প্রশাসকের কার্যাবলী ব্যাপক। উদ্দীপকে আমরা লক্ষ্য করি, জেলা প্রশাসক জনাব ক ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে জেলার ভূমি, রাজস্ব ও অন্যান্য কর ধার্য আদায় করেন। আবার তিনি জেলার একজন প্রথম শ্রেণীর বিচারক হিসেবে ফৌজদারি মামলার নিষ্পত্তি করেন। বাংলাদেশের সচিবালয়ে গৃহীত শাসন সংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারকি করা, সরকারি নীতি নির্ধারণ এবং সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনায় সরকারকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা জেলা প্রশাসনের শাসন সংক্রান্ত কাজ। আবার সমন্বয় সাধন সংক্রান্ত জেলা প্রশাসকের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। তিনি জেলার অভ্যন্তরে অবস্থিত সরকারি সকল দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। জেলা প্রশাসক জেলার উন্নয়নের জন্য জেলার গণ্যমান্য লোকদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও সেসবের সমাধানের লক্ষ্যে যোগাযোগ রক্ষা করে চলেন। স্থানীয় শাসন সংক্রান্ত কাজ, সেবামূলক কাজ, শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কাজ, শান্তি রক্ষামূলক কাজ সহ একজন জেলা প্রশাসক জেলার প্রধান কর্মকর্তা হিসেবে বহুবিধ দায়িত্ব পালন করেন। তিনি জেলার প্রকাশনা ও সংবাদপত্র বিভাগের প্রধান নিয়ন্ত্রক। তিনি জনকল্যাণমূলক কাজের জন্য বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।
আগ্নেয়াস্ত্র, স্পিরিট, বিভিন্ন বিষ প্রভৃতির লাইসেন্স প্রদানের দায়িত্ব তার উপরেই ন্যস্ত। এছাড়া জেলা প্রশাসক জেলার প্রতিরোধমূলক বিচার কার্য সম্পন্ন করেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে সার্বিক আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট কাজ পরিচালনা, তত্ত্বাবধান ও সমন্বয় করে থাকেন। কাজেই জেলা প্রশাসকের জেলার পরিচালক, তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক বলা হয়। এবার তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে সরকারের 3টি মৌলিক বিভাগের নাম লেখো। উত্তর, সরকারের 3টি মৌলিক বিভাগের নাম হচ্ছে যথাক্রমে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। 2 নম্বর বলা হচ্ছে জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগের নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। উত্তর, সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের উপর সংসদের নিয়ন্ত্রণ থাকে। সংসদ সদস্যরা আস্থা হারালে যে কোনো মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও পদে থেকে বাধ্য হন। আর এভাবেই জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন। এবার 3 নম্বর বলা হচ্ছে স্থানীয় প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠায় কেন্দ্রের মুখাপেক্ষী এবং আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত থেকে স্থানীয় পর্যায়ে এলাকাভেদে বিশেষ প্রয়োজন, বৈচিত্র্য ও বাস্তবতার আলোকে বিভিন্ন সমস্যার সমাধান ও স্থানীয় উন্নয়ন গতিশীলতা লাভ করছে। এই ব্যবস্থা স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেছে, যা গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে। অতএব স্থানীয় প্রশাসনের গুরুত্ব অপরিসীম। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের সমাধান এভাবে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।